169 পেজের প্রশ্নগুলো আজকে দেখে নাও। তাহলে একের দাগে প্রথমে আমরা 2-এর প্রশ্নটা দেখে নিই, অঙ্কটা। 4 গ্রাম হাইড্রোজেন গ্যাসের এসটিপিতে পিভির মান কত? 4 গ্রাম হাইড্রোজেন মানে কত মোল হাইড্রোজেন সেটা আমাদের বের করে নিতে হবে প্রথমে। তাহলে আমরা জানি হাইড্রোজেনের আণবিক ভর হচ্ছে 2 গ্রাম হলো। তাহলে এন এর মান কী দাঁড়াবে? W/m। ডাব্লু আমাদের বলেছে 4 গ্রাম আর আণবিক ভর হচ্ছে 2, তাহলে মোল সংখ্যা দাঁড়ালো 2। তাহলে পিভি সমান এন এর জায়গায় বসলো 2RT। তাহলে এইটা হবে আমাদের উত্তর, পিভি সমান 2RT। এরপর 2-এর দাগের প্রশ্নগুলোর উত্তর দেখে নাও। 1-এর দাগে যদি আর কারো কিছু অসুবিধা থাকে সেটা কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো। প্রথম প্রশ্ন, বায়োগ্যাসের একটি ব্যবহার লেখো। তাহলে বায়োগ্যাসের জ্বালানি বিদ্যুৎ হিসেবে ব্যবহার করা হয়, মানে জ্বালানি রূপে বিদ্যুৎ উৎপাদন ক্ষেত্রে এটা ব্যবহার করা হয়। অথবাটা, ওজোন স্তরে ওজনের বিয়োজনে এনোর ভূমিকা। তাহলে এনো কী করে? ওজনটাকে ভেঙে অক্সিজেন এবং নাইট্রোজেন ডাইঅক্সাইড উৎপন্ন করে দেয়। কাঠকয়লা, পেট্রোল ও ইথানলের মধ্যে কোনটি জীবাশ্ম জ্বালানি? তাহলে পেট্রোল। নিচের বিবৃতি সত্য না মিথ্যা লেখো। অ্যাভোগাড্রোর সূত্রে গ্যাসের অণুগুলির আয়তন গণ্য করা হয়। মিথ্যা, এখানে গণ্য করা হয় না। এসটিপিতে কত গ্রাম নাইট্রোজেন গ্যাসের আয়তন ও চাপের গুণফল 22.4 লিটার অ্যাটমসফিয়ার হবে? তাহলে এটা তোমরা অঙ্ক আকারেও করতে পারো, যে পিভি পি ইন্টু ভি এর মানটা বলেছে 224 লিটার অ্যাটমসফিয়ার, উষ্ণতা এত, আর এর মান এত, করে আমরা যে অঙ্ক করি সেই হিসাবেও করা যেতে পারে। করলে তোমাদের উত্তর বেরোবে দেখো 280 গ্রামের মতো প্রায়। অথবা এটা আমরা ডাইরেক্টও করতে পারি। কীভাবে ডাইরেক্ট করব? যেখানে যেহেতু এইচটিপি বলে দিয়েছে সেহেতু চাপের মান হচ্ছে 1 ATM, তাহলে ভি এর মানটাই হচ্ছে 224 মানে 224 লিটার, যেহেতু পি এর মান 1। আর আমাদের 28 গ্রাম মানে 1 মোল নাইট্রোজেন, তাহলে 28 গ্রামের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। উল্টো দিক দিয়ে যদি বলি তাহলে 22.4 লিটারের ভর হলো 28 গ্রাম, আর 224 গ্রামের ভর হবে 280 গ্রাম। হয় সেইভাবে করবে, নাহলে এইভাবে অঙ্ক আকারে যেভাবে করা হয় সেইভাবেও করতে পারো একই ব্যাপার। পরেরটা, পিভি সমান W/m RT সমীকরণে এম এর একক কী? তাহলে এম এর একক হলো গ্রাম পার মোল, মোলার ভর সেহেতু গ্রাম পার মোল। বয়েলের সূত্রানুসারে অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের মধ্যে সম্পর্কটি কী? তাহলে ব্যস্ত সম্পর্ক। বয়েলের সূত্রানুসারে আমরা জানি ব্যস্ত সম্পর্ক পি সমানুপাতিক 1/v। আলোক রশ্মির বিচ্ছুরণের একটি প্রাকৃতিক উদাহরণ, তাহলে রংধনু। 7টা, কোন ধরনের লেন্স হর্ষ দৃষ্টি প্রতিকারে সাহায্য করে? তাহলে কোন ধরনের লেন্স? অবতল লেন্স। পরের প্রশ্ন 8টা, একটি অর্ধপরিবাহীর উদাহরণ দাও। তাহলে এটা সিলিকন, তোমরা পারছো। 2.9 ফিউজ তারকে মূল বর্তনীর সাথে কোন সমবায়ে যোগ করা হয়? শ্রেণী সমবায়ে যোগ করা হয়। তেজস্ক্রিয় রশ্মি পরমাণুর কোন অংশ থেকে নির্গত হয়? তাহলে পরমাণুর নিউক্লিয়াস থেকে নির্গত হয়। অথবাটা, তেজস্ক্রিয়তার এসআই একক বেকারেল। বাম স্তম্ভের সাথে ডান স্তম্ভটা একটু দেখে নাও। 14 নম্বর শ্রেণীর ধাতুকল্প, তাহলে সিলিকন। হ্যালোজেন মৌলগুলির মধ্যে সবচেয়ে বিজারণধর্মী হলো বিজারণধর্মী আয়োডিন। একটি ক্ষারীয় মৃত্তিকা মৌল ম্যাগনেসিয়াম। 17 নম্বর গ্রুপের সবচেয়ে তড়িৎ ঋণাত্মক মৌল হচ্ছে ফ্লোরিন। অ্যামোনিয়া অণুতে কটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে? তাহলে এই প্রশ্নটা আগের বারের টেস্ট পেপার যারা করেছো সেখানেও ছিল, এখানেও রয়েছে, বারবার রিপিট হওয়া একটা প্রশ্ন। তবে নাইট্রোজেনের সমযোজী বন্ধন করেছে 3টে হাইড্রোজেনের সাথে অ্যামোনিয়ার সংকেতে, আর যে 2টো ইলেকট্রন রয়ে গেছে তাহলে সেই দুটোকে নিয়ে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড় তৈরি হয়। তাহলে দুটো নিয়ে একটি নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, বুঝতে পারলাম। পরেরটা,
13টা পরমাণু ও আয়নের মধ্যে কে বেশি সুস্থিত? তাহলে আয়ন হচ্ছে বেশি সুস্থিত। অথবা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কি প্রকারের তড়িৎ প্রবাহ ব্যবহার করা হয়? তাহলে এখানে ব্যবহার করা হয় আমাদের সমপ্রবাহ বা ডিসি। সমপ্রবাহ বা ডিসি। পরের প্রশ্নটা 14টা বজ্রপাতের ফলে কোন অ্যাসিড তৈরি হয়? তাহলে নাইট্রিক অ্যাসিড তৈরি হয় নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে, HNO3। H2SO4 এর ব্যবহার কোন সার তৈরিতে ব্যবহার করা হয়? তাহলে অ্যামোনিয়াম সালফেট NH4 SO4। একটি অ্যাসিড ধর্মী বিগালকের উদাহরণ দাও। তাহলে এটা তোমরা লিখে দাও বোরাক্স। অথবা তড়িৎ বিজারণ পদ্ধতিতে নিষ্কাশন করা হয় এমন একটি ধাতুর নাম? পটাশিয়াম, ক্যালসিয়াম, মানে উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতুগুলো। 17 একটি প্রাকৃতিক পলিমারের নাম? সেলুলোজ। CH3CH2CH2OH এর তার আগে একটা রয়ে গেল CH3CH2CH ওর আইপ্যাক নামটা লিখতে বলেছে, তাহলে এটার নাম হবে প্রোপান্যাল। যেহেতু 3টে কার্বন রয়েছে এবং অ্যালডিহাইড গ্রুপ রয়েছে, তাহলে হলো প্রোপান্যাল। আর একটি অবস্থা গঠিত সমবায়ের সংকেত লিখতে বলেছে, তাহলে এটা আমাকে দিয়েছে। তার অবস্থা গঠিত সমবায় হচ্ছে OH এর স্থানটা পরিবর্তন করলাম, এখানে 1 নম্বরে ছিল, আমরা সেখান থেকে 2 নম্বরে দিলাম কার্বনের, তাহলে তার নাম হলো আইসোপ্রোপাইল অ্যালকোহল বা প্রোপান টু অল। প্রোপান টু অল। 3 দাগের প্রশ্ন এক একটা মিথেন হাইড্রেট কি? তাহলে এটা আমাদের আগে হয়ে গেছে। 3.2 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় রক্ষিত একটি নির্দিষ্ট গ্যাসের চাপ দ্বিগুণ ও আয়তন অর্ধেক করা হলে অন্তিম উষ্ণতা কত হবে? তাহলে অন্তিম উষ্ণতা কোনো প্রকার পরিবর্তনই হবে না, তাহলে অন্তিম উষ্ণতা 273 কেলভিনই থাকবে। অঙ্কটা করে দিবে তোমরা, তাহলেই হলো। 2 অথবার অঙ্কটাও রয়েছে একটা, অনুপাত চেয়েছে অন্তিমের সাথে প্রাথমিকের, সেটাও দেখে নাও। খুবই ছোট ছোট অঙ্ক, কেবলমাত্র ভাষাটা বুঝতে পারলেই হয়ে যাবে। এখানে বলেছে অন্তিমের সাথে প্রাথমিক। হ্যাঁ। 3.3 কোনো প্রিজমের ন্যূনতম চ্যুতির শর্তগুলি লেখো। তাহলে 2 পয়েন্টটা হচ্ছে ন্যূনতম প্রিজমের মানে ন্যূনতম চ্যুতির শর্ত, আপতন কোণ আর নির্গমন কোণ পরস্পর সমান হতে হবে। অথবাটা কোনো বস্তুর প্রতিবিম্বের রৈখিক 2.5 এর অর্থ কী? মানে রৈখিক বিবর্তন। তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এখান থেকে লিখে নেবে। এটা যেহেতু এখানে 1.5 দিচ্ছে আর তোমাদের প্রশ্নে আছে 2.5, শুধু 1.5 এর জায়গায় 2.5 কথাটা লিখবে, বাকি সব একই থাকবে। 4টা একটি বৃত্তাকার পরিবাহী কুণ্ডলীর অক্ষ বরাবর রক্ষিত একটি দণ্ড চুম্বক উভয় দিকে একই বেগে গতিশীল হলে কুণ্ডলীতে কোনো আবিষ্ট তড়িৎ প্রবাহ হবে কি না? তাহলে প্রশ্নের উত্তরটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তিন 3.5 প্রশ্নটা আমরা আগে হয়ে গেছে। তাহলে 3.6 আধুনিক পর্যায় সূত্রটি বিবৃতি করো, এটাও হয়ে গেছে। 3.7 কি ঘটে যখন উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে নাইট্রোজেন গ্যাস চালানো করা হয়? নাইট্রোলিন প্রস্তুত হবে। তাহলে এখান থেকে এতটা, তার সমীকরণটাও লেখা রয়েছে পাশে, দেখে নেবে এখান থেকে। ওই প্রশ্নের অথবাই যেটা রয়েছে দেখো, ধাতব সোডিয়ামের সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া, সেক্ষেত্রে সোডামাইট উৎপন্ন হয়, তার সমীকরণটা হলো এটা। তিন 3.8 অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি খাওয়া উচিত নয় কেন? তাহলে এই প্রশ্নের উত্তরটা তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এছাড়াও তোমাদের টেক্সট বইতে রয়েছে, সেখান থেকেও পড়তে পারো, ধাতুবিদ্যার শেষ দিকে রয়েছে, দেখবে। 3.9 লাল বর্ণের বর্মিন জলে অ্যাসিটিলিন গ্যাস চালনা করলে কি ঘটে? সমীকরণ সহ লেখো। তাহলে লাল বর্ণের বর্মিন জল এখান থেকে এই এতটা, এই বিক্রিয়া প্রমাণ করে যে অ্যাসিটিলিন অসম্পৃক্ত যৌগ। তাহলে এই প্রশ্নটা ঘুরিয়েও দেয়, হ্যাঁ, সেই লাস্ট লাইনটাও ভালোভাবে মনে রাখবে। তাহলে এখানে পর্যন্ত হচ্ছে সমীকরণ সহ।
অথবা প্রশ্নটা গাঢ় H2SO4 সহযোগে অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া, মানে এস্টার প্রস্তুতির যে বিক্রিয়া সেটা লিখতে বলেছে। তাহলে এখান থেকে এতটা। 4 দাগের প্রশ্ন 4.2-এর প্রশ্নের উত্তরগুলো একটু দেখে নাও। দুটো প্রশ্নের উত্তরই দেখিয়ে দিচ্ছি আমি, ভালো করে একটু মিলিয়ে নাও। তাহলে এটা 4.2-এর প্রথম প্রশ্নের উত্তরটা। আর এটা হলো অথবাটা, 4.2-এর অথবাটা। এই 4.3-এর প্রশ্নের দুটো প্রশ্ন রয়েছে, তার উত্তরগুলো একটু দেখে নাও। লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক বলে দিচ্ছে, ফারেনহাইট স্কেল এবং কেলভিন স্কেলের মান জিজ্ঞাসা করেছে, আর কঠিনের আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক জিজ্ঞাসা করেছে। তাহলে 4.3-এর ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ফারেনহাইটে যেতে হলে আমরা জানি 5/9 দিয়ে গুণ করতে হবে। তাহলে 20 × 10⁻⁶ পার, এটা পার ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন স্কেলে প্রাথমিক অন্তর আর সেলসিয়াস স্কেলে প্রাথমিক অন্তর যেহেতু একই হয়, সেহেতু এক্ষেত্রে মানটার কোনোরূপ পরিবর্তন হবে না, কেবলমাত্র এককটা চেঞ্জ হয়ে যাবে। আলফা সমান β/2 গামা/3, এই সম্পর্কটা আমরা জানি। চার 4.5-এ একটি আলোর অঙ্ক রয়েছে, সেটা একটু দেখে নাও। যে কোনো আলোর তরঙ্গ দৈর্ঘ্য বলে দিয়েছে, শূন্যস্থানে ওই আলোর কম্পাঙ্ক কত, আর বিবর্ধক কাঁচের লেন্স উত্তল না অবতল। তাহলে বিবর্ধক কাঁচের লেন্স তো উত্তল, এটা আমরা জানি সকলেই। আর প্রথমের অঙ্কটা একটু দেখে নাও। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বলেছে 320 mm, তাহলে mm থেকে আমরা মিটারে আসলাম। আর শূন্য মাধ্যমে আলোর বেগ 3 × 10⁸ মিটার/সেকেন্ড। আর কম্পাঙ্ক জিজ্ঞাসা করেছে, তাহলে আমরা জানি v সমান n × λ, তাহলে সেখান দিয়ে বের করলাম 9.375 × 10⁸ হার্জ। ওর অথবা একটি অঙ্ক আরও রয়েছে, দেখো। একটি আলোকরশ্মি 30 ডিগ্রি কোণ বিশিষ্ট একটি প্রিজমের একটি তলে 60 ডিগ্রি কোণে আপতিত হলো। তাহলে আপতন কোণ 60 আর প্রিজম কোণ হলো 30। রশ্মিটির মোট চ্যুতি, তাহলে চ্যুতি কোণ হলো 30 ডিগ্রি। সেক্ষেত্রে দেখাও যে রশ্মিটি প্রিজমের দ্বিতীয় তল দিয়ে লম্বভাবে নির্গত হয়েছে। লম্বভাবে নির্গমনের ক্ষেত্রে কি হয়, আপতন কোণ আর নির্গমন কোণ পরস্পর সমান, মানে 0 ডিগ্রি হবে। কোনটা? নির্গমন কোণটা। তো নির্গমন কোণটা আমরা যদি 0 ডিগ্রি প্রমাণ করে দিতে পারি, সেক্ষেত্রে আমরা প্রমাণ করব যে নির্গমন কোণটা, আমাদের রশ্মিটা হচ্ছে দ্বিতীয় তলের উপর লম্ব। তাহলে উত্তরটা দেখে নাও এখানে। ওর সাথে যে প্রিজমের প্রতিসারণ করা জিজ্ঞাসা করছে, সেটাও এখানে করে দিয়েছি। প্রিজমের প্রমাণটা করার সময় আমরা পেয়েছিলাম a সমান r1 + r2, সেখান থেকে আমরা r1 এর মানটা বের করে নিলাম। আর i1 এর মানটা, মানে প্রথম আপতন কোণটা আমাদের 60 ডিগ্রি বলেই দিয়েছে। প্রতিসরণ কোণটাও পেয়ে গেলাম 30 ডিগ্রি। এবারে স্নেলের সূত্র অনুসারে sin i1/r1 সমাধান করলে বের হচ্ছে √3। 4.6-এ ফিলামেন্টযুক্ত বাল্বে তড়িৎ শক্তির অপচয় হয়, ব্যাখ্যা করো। সবচেয়ে বেশি তড়িৎ শক্তি সাশ্রয়কারী ল্যাম্প, তাহলে এটা হলো এলইডি। আর প্রথম প্রশ্নের উত্তরটা দেখে নাও। তাহলে প্রশ্নের উত্তরটা পুরোটাই এখানে রয়েছে, একটু মিলিয়ে নাও তোমাদের সাথে। যারা পারবেনি তারা একটু মুখস্থ করে নেবে। 4.7-এর প্রথমের অঙ্কটা, প্রথম পরিবাহীর রোধ দ্বিতীয় পরিবাহীর দ্বিগুণ, পরিবাহীর দুই প্রান্তের বিভব প্রভেদ একই হলে প্রবাহ মাত্রার অনুপাত কত হবে। খুবই সহজ একটি অঙ্ক। তাহলে এখানে করে দেওয়াই রয়েছে অঙ্কটা, দেখছি তোমরা এখান থেকে দেখে নাও। তাহলে 1:2। 4.7-এর অথবা একটি 12 ভোল্ট টাংস্টেন ফিলামেন্ট ল্যাম্পকে 12 ভোল্ট বিভব পার্থক্যের উৎসের সাথে যুক্ত করা হলে ল্যাম্পের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা হয় 3 অ্যাম্পিয়ার। তাহলে ফিলামেন্টের রোধ আর ল্যাম্পের ক্ষমতা জিজ্ঞাসা করেছে। তাহলে ওহমের সূত্র থেকে আমরা রোধ পেয়ে গেলাম, আর তড়িৎ ক্ষমতার সূত্র থেকে আমরা ভিআই করলাম। ভিআই করলে 36 ওয়াট বের হলো। পি সমান ভি ইন্টু আই। 4.8-এর প্রশ্নটা যেটা রয়েছে, সেটা উত্তরটা একটু দেখে নাও।
মজলির পরীক্ষার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত কি? পর্যায় সারণীর ক্ষেত্রে এই সিদ্ধান্তের গুরুত্ব লেখো। তাহলে মাধ্যমিক 2019-এর প্রশ্ন, এখান থেকে উত্তরটা শুরু হচ্ছে, এতটা পর্যন্ত রয়েছে। অথবা আয়নাইজেশন শক্তি কাকে বলে? আর লিথিয়াম, রুবিডিয়াম, পটাশিয়াম, সোডিয়ামকে আয়নাইজেশন শক্তির ঊর্ধ্বক্রমে সাজাও। তাহলে এখান থেকে এতটা পর্যন্ত রয়েছে আয়নাইজেশন শক্তি কাকে বলে, আর যে ক্রমটা সাজাতে বলেছে সেটাও এখানে রয়েছে, একটু দেখে নাও। চারের 10-এরটা, ধাতব পরিবাহী এবং তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীর মধ্যে দুটি পার্থক্য লেখো, এবং তড়িৎ বিশ্লেষ্য পদ্ধতিতে কপার ধাতু পরিশোধনে অশুদ্ধ কপার দণ্ড কোন ইলেকট্রোডে ব্যবহার করা হয়। তাহলে ধাতব পরিবাহীর তড়িৎ বিশ্লেষ্যের পার্থক্যটা এখান দিয়ে পড়ে নেবে একটু। আর সাথে যে আরেকটা প্রশ্ন রয়েছে, তড়িৎ বিশ্লেষণে কপার ধাতু অশুদ্ধ কপার কোথায় ব্যবহার করা হয়? তাহলে অশুদ্ধ কপার অ্যানোড দণ্ডে ব্যবহার করা হয়, অ্যানোডে থাকছে অশুদ্ধ কপার। 4-এর 11-টা, হেবার পদ্ধতিতে অ্যামোনিয়া, এটা আগে হয়ে গেছে। স্পর্শ পদ্ধতি, এটাও হয়ে গেছে। তাহলে 4.12, একটি হাইড্রোকার্বন বিক্ষিপ্ত সূর্যালোকে ক্লোরিনের সঙ্গে প্রতিস্থাপন বিক্রিয়ার প্রথম ধাপে মিথাইল ক্লোরাইড উৎপন্ন করে। হাইড্রোকার্বনটি কী? তাহলে হাইড্রোকার্বনটি হলো মিথেন, যার সংকেত CH4। বিক্রিয়াটির প্রথম ধাপে সমিত সমীকরণটি লেখো এবং হাইড্রোকার্বনটির ব্যবহার। তাহলে প্রথম ধাপটা হচ্ছে মিথাইল ক্লোরাইড। এছাড়াও 4টে ধাপ রয়েছে, 4টে ধাপ একটু দেখে রাখবে, সংকেতগুলো জিজ্ঞাসা করে। এছাড়া মিথেনের ব্যবহার তোমরা এখানে পেয়ে যাচ্ছ, ব্যবহার অনেকগুলো রয়েছে, একবার চোখ বুলিয়ে নাও। অথবাটা অ্যাসিটিলিনের সঙ্গে হাইড্রোজেনের যৌথ বিক্রিয়ার শর্ত উল্লেখ সহ সমীকরণটা লিখতে বলেছে। তাহলে অ্যাসিটিলিনের যৌথ বিক্রিয়াটা এখান থেকে এতটা, তার সমীকরণগুলো এখানে রয়েছে, দেখে নেবে। সমস্ত প্রশ্ন আলোচনা করে দিলাম। এছাড়াও যদি কারো কিছু অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি জানিয়ে দেবো।